এবার হচ্ছে গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটার এমন একটা যন্ত্র, যে যন্ত্রটার সাহায্যে মানে যদি হালকাও কারেন্ট যায়, একদম কম মানে মিলি এম্পিয়ার বা মিলি এম্পিয়ারের থেকেও কম, ঠিক আছে, যদি কারেন্ট যায় সেই কারেন্টটাকেও এটি বুঝতে পারে। মানে যখনই কারেন্ট যাবে এরকম একটা কাঁটা থাকে, কাঁটাটা এরকম ডিফ্লেক্ট করবে, বিক্ষিপ্ত হবে, ঠিক আছে। তো এমন একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে সামান্য মানে খুবই কম যদি কারেন্টও যায়, তাহলে সেই কারেন্টটাকে বুঝতে পারি যে কারেন্ট যাচ্ছে কি না, আর কারেন্টটাকে মাপাও যায়, ঠিক আছে, যে কতটা কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাকে মাপাও যায়। তাহলে কারেন্ট বুঝতেও পারে বা কারেন্ট মাপাও যায়, এমন একটা যন্ত্র, সেই যন্ত্রটাকে বলবো আমরা গ্যালভানোমিটার, ঠিক আছে। তো এটাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চলকুণ্ডলী মানে কুণ্ডলীটা ঘুরবে, আর এটা হচ্ছে চলচুম্বক মানে চুম্বকটার উপর কিছু একটা প্রভাব দেখাবে। চলকুণ্ডলী মানে কুণ্ডলীর উপর প্রভাব দেখাবে কারেন্ট, আর চলচুম্বক মানে চুম্বকের উপর প্রভাব দেখাবে। তো আমরা প্রথমে চলকুণ্ডলীটা দেখছি। এই জায়গার থেকে কোনো সেরকম প্রশ্ন আসে না, আসে কার্যনীতির থেকে, ঠিক আছে। তাও আমরা এটা বলে দিচ্ছি সুবিধা অসুবিধা, রায়মার্টিনে আছে। চলকুণ্ডলী গ্যালভানোমিটার, চলকুণ্ডলী গ্যালভানোমিটারটা, ঠিক আছে, এখানে কি করা হয়, একটা চৌম্বক ক্ষেত্র থাকে একটা জায়গাতে, ভাব একটু কল্পনা কর, একটা জায়গাতে কোনো জায়গাতে চৌম্বক ক্ষেত্র আছে, সেখানে একটা কুণ্ডলীকে রাখা হয়। কুণ্ডলীতে আমরা অনেকবার বলেছি, এরকম কোনো একটা কুণ্ডলীকে রাখা হয়, একটা চৌম্বক ক্ষেত্র, এই জায়গাটা পুরোটাতে ধর চৌম্বক ক্ষেত্র আছে, সেই চুম্বক ক্ষেত্রে একটা কুণ্ডলীকে রাখা আছে। তো এই কুণ্ডলীটার কী ঘটে, টর্ক কাজ করলে কি হয়, কুণ্ডলীটা এরকম ঘুরে, তাই তো। ওইটাই লেখা আছে যে চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী কুণ্ডলীর মানে যে কুণ্ডলীটা তড়িৎ বহন করে, সেটি কী করবে, বিক্ষেপ হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এখানে আছে না চলকুণ্ডলী মানে কুণ্ডলীর উপর কিছু একটা ক্রিয়া দেখাবে, এইটুকু মনে রাখতে হবে। চলকুণ্ডলী মানে কুণ্ডলীর উপর কিছু একটা প্রভাব দেখাবে। এর কুণ্ডলী বলতে কি, কুণ্ডলী মানে কি, কারেন্ট এরকমভাবে, এই তার এরকমভাবে পাকানো আছে, ওইটাই তো কুণ্ডলী। একটা তারকে এরকমভাবে জোড়ানো আছে, ওইটাই তো কুণ্ডলী। তো কুণ্ডলীতে কারেন্ট তো যেতে হবে, নাহলে কীভাবে টর্ক লাগবে। আমরা এতবার পড়লাম টর্ক সমান কী হয়, বিনা কস থিটা হয় না, এই সাইন থিটা বিনা সাইন থিটা, তাহলে কারেন্ট তো যেতে হবে, আইকে তো যেতে হবে, আই মানে কারেন্ট। তো আইটা যদি জিরো হয়ে যায়, দেখ না, আই যদি জিরো হয়ে যায়, ভাব আই যদি জিরো হয়ে যায়, মানে এখানে জিরো দিয়ে যাকেই গুণ কর কত হয়ে যাবে, জিরো। তাহলে কীভাবে হবে, কারেন্ট যেতে হবে। তাহলে কোনো একটা কুণ্ডলীতে যদি কারেন্ট যায়, তাহলে কুণ্ডলীটা বিক্ষিপ্ত হয়, এইটাই লেখা আছে নীতিতে, মূল নীতিতে। কোনো একটা যদি কুণ্ডলীতে কারেন্ট যায়, তো কুণ্ডলীটা বিক্ষিপ্ত ঘটে, মানে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, কেননা কুণ্ডলীটাতে প্রবাহ যাচ্ছে, তারপর চুম্বক ক্রিয়া করছে। উদাহরণ কি, ডি আর্সনভ্যাল ও টেবিল গ্যালভানোমিটার। ডি আর্সনভ্যাল গ্যালভানোমিটার একটা আছে, ডি আর্সনভ্যাল গ্যালভানোমিটার, আর একটা হচ্ছে টেবিল গ্যালভানোমিটার, দুটো আছে, ঠিক আছে। এটা সুবিধা কি, এটার সহজেই কারেন্ট মাপা যায়, মানে বেশি কিছু পরিশ্রম করতে হয় না, সহজেই কারেন্ট মাপা যায় এটাতে, ঠিক আছে। আর অসুবিধা একটাই প্রবলেম, যদি অনেক কারেন্ট চলে যায়, প্রচুর কারেন্ট যায়, তাহলে প্রচুর কারেন্ট গেলে কিন্তু এই গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যায়, প্রচুর কারেন্ট গেলে, ঠিক আছে। এটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। চলকুণ্ডলী মানে কুণ্ডলীর উপর প্রভাব দেখাবে, এটুকু মনে রাখতে হবে। কার উপর, চলকুণ্ডলী মানে কার উপর প্রভাব দেখাবে, কুণ্ডলীর উপর। আর একটা আছে চলচুম্বক মানে কার উপর প্রভাব দেখাবে, চুম্বকের উপর প্রভাব দেখাবে। এবার হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার, আগেরটা ছিল চলকুণ্ডলী মানে কুণ্ডলীর উপর প্রভাব দেখাচ্ছিল, এটা হচ্ছে চলচুম্বক মানে চুম্বকের উপর প্রভাব দেখাবে। কে প্রভাব দেখাবে, তড়িৎ প্রবাহ। আগেরটাতে কার উপর প্রভাব, চলকুণ্ডলী মানে কুণ্ডলীর উপর প্রভাব। তো কুণ্ডলীর উপর প্রভাব কে দেখাচ্ছিল, চুম্বক, ঠিক আছে। আর এটা হচ্ছে চলচুম্বক মানে কার উপর প্রভাব, চুম্বকের উপর প্রভাব দেখাবে কে, কারেন্ট, ঠিক আছে। কারেন্ট আর চুম্বক দুটোই তো আছে। যখন চলকুণ্ডলী মানে কুণ্ডলীর উপর চুম্বকের প্রভাব, আর একটা আছে চলচুম্বক মানে চুম্বকের উপর কারেন্টের প্রভাব মানে কুণ্ডলীর প্রভাব। যখন বলবে চলকুণ্ডলী মানে কুণ্ডলীর উপর চুম্বকের প্রভাব, আর যখন বলবে চলচুম্বক মানে চুম্বকের উপর কুণ্ডলীর প্রভাব, চুম্বকের উপর কুণ্ডলীর প্রভাব। কুণ্ডলী মানে তড়িৎ প্রবাহ, কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আছে। উদাহরণ ট্যানজেন্ট গ্যালভানোমিটার আর সাইন গ্যালভানোমিটার মুখস্থ করতে হবে।
উদাহরণগুলো, ঠিক আছে। এবার হচ্ছে সুবিধা। এই এই যে চলচুম্বক গ্যালভানোমিটারটার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে ভূচম্বক ক্ষেত্রের মান বের করা যায়। মানে ভূচম্বক ক্ষেত্র বলতে পৃথিবীতে চম্বক, পৃথিবী চম্বক ক্ষেত্রের মতোই তো কাজ করে। তো এই যে পৃথিবীর চম্বক ক্ষেত্র নির্ণয় করা যায় চলচুম্বক গ্যালভানোমিটারের সাহায্যে। ভূচম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায় চলচুম্বক গ্যালভানোমিটারের সাহায্যে, চলচুম্বক, ঠিক আছে। কিন্তু অসুবিধা কি? অসুবিধা হচ্ছে সুবেদিতা কম। সুবেদিতা কম মানে কি? সুবেদিতা কম মানে মানে একদম পারফেক্ট মাপতে পারে না, ভুল থাকে এর মধ্যে। সুবেদিতা কম, একদম মানে অ্যাকুরেট মাপতে পারে না, ঠিক আছে। সেই জন্যে এটা প্রবাহ মাপতে ব্যবহার করা হয় না, ঠিকঠাকভাবে মাপতে পারছে না। সুবেদিতা কম, ঠিকঠাকভাবে যদি না মাপতে পারে তাহলে আমরা কেন ব্যবহার করব? কারণ মাপতে ব্যবহার করবো না। আর এই যে মূলনীতি বলেছি না আমরা, মূলনীতিতে এইখানে ব্র্যাকেটে লেখা আছে যে তড়িৎ প্রবাহ দ্বারা সৃষ্ট, মানে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমরা অনেকবার বলেছি যদি কারেন্ট যায়, কোনো একটা তারে যদি কারেন্ট যায় তাও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। যদি না জেনে থাকিস তো পরের মানে এইটারই আগে আগে আছে চৌম্বক ক্ষেত্র, কিন্তু আমরা চৌম্বক ক্ষেত্র তো পরে পড়াবো। তো আপাতত মনে রাখ যে একটা কারেন্টে, এই একটা তারে যদি কোনো কারেন্ট যায়, তো কারেন্ট গেলেই, কারেন্ট যাওয়া মানেই সেই স্থানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। কারেন্ট যাওয়া মানেই সেই স্থানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, কারেন্ট গেলেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে তড়িৎ প্রবাহ দ্বারা একটা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, আর একটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আছে, দুটো চৌম্বক ক্ষেত্র। একটা হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তো সব জায়গাতে আছে পৃথিবীতে। আর একটা হচ্ছে কারেন্ট গেলে সৃষ্টি হয়। এই দুটো চৌম্বক ক্ষেত্রে লব্ধি, লব্ধি ভেক্টর পড়েছিস, লব্ধি চুম্বকের উপর প্রভাব দেখায়। ওই লব্ধি যে চৌম্বক ক্ষেত্রটা সেইটা চুম্বকের উপর প্রভাব দেখায়, চুম্বকের উপর প্রবাহের ক্রিয়া, ঠিক আছে। আমরা পড়েছি যদি কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রে, কোনো একটা চৌম্বক ক্ষেত্রে কোনো একটা কুণ্ডলীকে যদি রাখা হয় তাহলে কুণ্ডলীটা একটা বল অনুভব করে, টর্ক অনুভব করে। এটা পড়েছি আমরা যে কুণ্ডলীটাকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে সেটি একটি টর্ক অনুভব করে। দেখ এবার টর্কের রাশিমালা বের করেছিলাম আমরা, তো টর্কের কাছে দেখবি এই যে টর্কটাকে লেখা হয় টাও চিহ্ন দ্বারা, এই চিহ্নটাকে বলে টাও, সমান কত হয়? বি না সাইন থিটা, টর্ক সমান বিনা সাইন থিটা। কেননা এক চৌম্বক ক্ষেত্রে যদি একটা কুণ্ডলীকে রাখা হয় তাহলে সেইটা একটা টর্ক অনুভব করে। আর এই টর্কটা আইয়ের সাথে সমানুপাতি না ব্যস্তানুপাতি? আইয়ের সাথে সমানুপাতি না ব্যস্তানুপাতি? দেখ এখানে টর্কটাও উপরে আছে আর আইটাও কোথায় আছে? উপরে আছে। মানে যত কারেন্ট পাঠাবো, যত বেশি কারেন্ট পাঠাবো তত বেশি টর্ক, মানে তত বেশি ঘুরবে। টর্ক তো তাই ছিল, টর্ক মানে কি ওই কুণ্ডলীটা ঘুরতো, এরকম একটা কুণ্ডলী আছে তোর, ঠিক আছে, এরকম একটা কুণ্ডলী। এই কুণ্ডলীটাতে যত বেশি কারেন্ট যাবে তত বেশি এটা ঘুরবে, তত বেশি এরকম ঘুরবে, টর্ক অনুভব করবে। তাহলে চৌম্বক ক্ষেত্রে যদি এরকম একটা কোনো কুণ্ডলীকে রাখা হয় তাহলে কুণ্ডলীটা এরকম চৌম্বক ক্ষেত্রে টর্ক অনুভব করবে, আর এটা ঘুরতে থাকবে। যত বেশি কারেন্ট পাঠাবো তত বেশি স্পিডে ঘুরবে। টর্কটা কারেন্টের সাথে সমানুপাতি, ওইটা লিখেছি। প্রবাহ মাত্রা টর্ক প্রবাহ মাত্রা সমানুপাতি। সমানুপাতি মানে কি? কারেন্ট যদি বেশি পাঠায় তাহলে টর্কটা বেশি হবে, টর্কটা বেশি হবে। আই বাড়ালে টর্ক কী হবে? বাড়বে। আই বাড়ালে এইটা বাড়ালে এইটা বাড়বে, সমানুপাতি তো তাই হয়। একটা বাড়ালে আরেকটা বাড়ে, তাহলে এইটা বাড়ালে এইটা বাড়বে, মানে তত বেশি টর্ক কাজ করবে, তত বেশি ঘুরবে, ঠিক আছে। এবার হচ্ছে চলকুণ্ডলীর গঠন কিভাবে গঠিত। তো গঠনের ছবিটা আমরা আঁকছি, ঠিক আছে। তো প্রথমে দুটো অশ্বক্ষুরাকৃতি চুম্বক থাকে, প্রথমে দুটো অশ্বক্ষুরাকৃতি চুম্বক, এটা লিখিস না, ঠিক আছে, এটা প্রথমে লিখিস না, কেননা এখানে নিচে দেখ লেখা আছে, এই জায়গায় স্টার দিয়ে পরে দেখ নিচে লিখেছি, এই নিচের এই যে 2 লাইন কালো লেখা আছে না, কালো কলমে, এটা এইখানে অ্যাড হবে এই জায়গাতে, এই হয় এর পর হবে, ঠিক আছে, এই নিচের 2 লাইন। দেখ আগে প্রথমে ছবি দেখ। প্রথমে কি করা হয়, দুটো অশ্বক্ষুরাকৃতি চুম্বক নেওয়া হয়, অশ্বক্ষুরাকৃতি চুম্বক নেওয়া হয়, ঠিক আছে। এখানে একটা মেরু আর এরকম জায়গাতে একটা মেরু, দুটো মেরু আছে, ঠিক আছে, চুম্বকের দুটো মেরু, একটা নর্থ মেরু আর একটা সাউথ। তাহলে এই দুটো কি চুম্বক? দুটো অশ্বক্ষুরাকৃতি চুম্বক নিয়েছি আমরা, দুটো
অশ্বক্ষুরাকৃতি চুম্বক। ঠিক আছে, এই ক্ষেত্রে এইখানে কি করা হয়, এইখানে একটা কুণ্ডলী থাকে। প্রথমে বলি কুণ্ডলীর আগে এই জায়গাতে না, এই যে আগে দেখাইছি আমরা, যাতে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড হয়। রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড তো আমরা আগে পড়াইছি। টর্ক ম্যাক্সিমাম করার জন্য হয়, টর্ক যাতে ম্যাক্সিমাম হয়, সবচেয়ে বেশি টর্ক কাজ করে, সেই জন্য রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড করানো হয়। তো রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ডে কি, এইখানে মাঝে একটা, প্রথমে এই জায়গাতে এই যে ব্লু কালারের এটা হচ্ছে কাঁচা লোহা। ধর এটা কাঁচা লোহা। একটা কাঁচা লোহাকে একটা, এটা আয়তাকার ফ্রেম ধরলাম, এটা আয়তাকার বা বেতের নির্মিত একটা ফ্রেম। আর ফ্রেমটার ভিতরে এখানে কি থাকে, কাঁচা লোহা থাকে। ঠিক আছে, ভিতরে কাঁচা লোহা আছে। তার উপরে এরকম একটা আয়তাকার ফ্রেম থাকে, এটা কাঁচা লোহা। তার বাইরে কি আছে, এরকম একটা আয়তাকার ফ্রেম আছে। আর এই ফ্রেমটাতে তার জোড়ানো থাকে, মানে কুণ্ডলী। কি বললাম ভালো করে শুন, এই জায়গাটাতে একটা চুম্বক, এটা কাঁচা লোহা, চুম্বক নয়, কাঁচা লোহা, এটা একটা কাঁচা লোহা। আর এইটা হচ্ছে বেত বা অ্যালুমিনিয়ামের তৈরি একটা, এটা কাঠামো একটা আয়তাকার। ঠিক আছে, তো এইটার উপরে এরকমভাবে তার জোড়ানো থাকে। এন পাকের আমরা ধরে নিচ্ছি, এন পাকের 2 পাক হতে পারে, 3 পাক হতে পারে, 10 পাক হতে পারে। এন পাকের একটা কুণ্ডলী এরকম জোড়ানো আছে। এন পাক মানে 2, 10, 12 যত মন হতে পারে, এন পাক আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এটা আঁকি। প্রথমে আমরা এটা আঁকছি। ঠিক আছে, তো আমরা ধরলাম এটা হচ্ছে কুণ্ডলীটা, এইটা হচ্ছে কুণ্ডলী। ঠিক আছে, এটা কুণ্ডলীটার নাম হচ্ছে PQRS। PQRS একটা কুণ্ডলী কোথায় রাখা আছে, দুটো অশ্বক্ষুরাকৃতি চুম্বকের মাঝে একটা কুণ্ডলী আছে, দুটো মেরুর মাঝে। একটা চুম্বকের দুটো মেরু হয়, একটা নর্থ মেরু, একটা সাউথ মেরু। এই দুটো মেরুর মাঝে একটা কুণ্ডলী রাখা আছে, কুণ্ডলীটার নাম কি, PQRS। এই দুটো মেরুর মাঝে একটা কুণ্ডলী রাখা আছে। ঠিক আছে, আর এই কুণ্ডলীটার মাঝে কি আছে, কুণ্ডলীটার মাঝে আছে কাঁচা লোহা। কেন কাঁচা লোহা রাখা হয় আমরা বলেছি, কাঁচা লোহা। তার উপরে কি আছে, একটা সে বেত বা অ্যালুমিনিয়ামের তৈরি কাঠামো, তার উপরে এরকম তার জোড়ানো আছে, এগুলো তার জোড়ানো আছে। ঠিক আছে, তো তারের যে উপরের প্রান্তটা, এই যে উপরের এখানে তো কুণ্ডলীটা অনেক পাক থাকবে। এইখান থেকে কী করা আছে, একটা সুতো বা তারও বলতে পারে, এটা দুটারই কাজ করে, ঝুলানোরও কাজ করে, মানে ঝুলতেও সাহায্য করে, আর এটাতে কারেন্টও যায়। এরকম একটা তার থাকে, হ্যাঁ, এরকম একটা তার থাকে। আর এইখানে না, এখানে মানে ঘুরতে পারে এরকম একটা টর্জন হেড থাকে, এটাকে বলা হয় টর্জন হেড। বাংলাতে বলে ব্যবর্ত শির, বাংলাতে কী বলে এটাকে, ব্যবর্ত শির। ঠিক আছে, তাহলে কি বললাম, দেখ এটা একটা কুণ্ডলীর একটা প্রান্ত আমরা কি করেছি, একটা সুতো দিয়ে ঝুলাইছি, তার দিয়ে বা সুতো দিয়ে, দুটোরই কাজ করে, ঝুলানোরও কাজ করে, সেই জন্য সুতো বলছি, আর কারেন্টও যায় সেই জন্য তার বলছি। আর এই তার দিয়ে পরে এইখানের সাথে যুক্ত করা আছে, এটা কি বলা হয়, টর্জন হেড। ঠিক আছে, আর এই যে তারটা ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়, শুনে রাখ, এই তারটা তৈরি হয় ফসফর ব্রোঞ্জ দিয়ে। এবার প্রশ্ন আসতে পারে তোদের মনে, যে ফসফর ব্রোঞ্জ দিয়ে কেন তৈরি হয়, কেন ফসফর ব্রোঞ্জটা না অনেক শক্তিশালী হয়, কারেন্টও যায় আর অনেক শক্তিশালী হয়। ঠিক আছে, যদি শক্তিশালী হয় তাহলে এই কুণ্ডলীটাকে ঝুলাই রাখতে পারবে। ঠিক আছে, আর কেননা স্থিতিস্থাপকতাও বেশি হয়, কেননা ঘুরবে কেটে। ঠিক আছে, সেই জন্য ফসফর ব্রোঞ্জ নেওয়া হয়। আর এই যে নিচের প্রান্তটা প্রথমে আসে এরকম একটা স্প্রিংয়ের মাধ্যমে, এরকম স্প্রিং হয়েছে, এই স্প্রিংটা ফসফর ব্রোঞ্জ দিয়ে সাধারণত তৈরি করা হয়। এবারে দেখ, এই টর্জন হেড দিকে শুনবি, দুটো প্রান্ত, এই PQRSটা আছে না, এই কুণ্ডলীটা তো দুটো প্রান্ত, একটা তারের কটা প্রান্ত থাকে, দুটোই তো প্রান্ত থাকে। তাহলে এই একটা প্রান্তকে আমরা ফসফর ব্রোঞ্জ দিয়ে কার সাথে যুক্ত করেছি, এটার নাম কি, টর্জন হেড। টর্জন হেডের পর এটাকে যুক্ত করেছি আমরা একটা টার্মিনালের সাথে, টার্মিনাল পুরো লেখবি তোরা। ঠিক আছে, আমি এত পুরো লেখছি না, টার্মিনাল আমরা লিখে দিচ্ছি, টার্মিনাল 1। এটা
টার্মিনাল 1। আর এই যে কুণ্ডলীটা শেষ দিকের যে একটা স্প্রিংয়ের মাধ্যমে এলো, এইটা আমরা যুক্ত করিব টার্মিনাল 2 এর সাথে, টার্মিনাল 2। ঠিক আছে, যুক্ত করলাম। যদি ছবিটা বুঝতে না পারিস রিপিট দেখবি, যত বারবার দেখবি এটা তত ভালো ক্লিয়ার হবে। কি বললাম প্রথম দিকে আরেকবার বলে দিচ্ছি, যদিও এইখানে একটা নর্থ মেরু, এখানে একটা সাউথ মেরু, ভিতরে থাকে কাঁচা লোহা, তার বাইরে একটা ফ্রেম থাকে, ফ্রেম আয়তকার, ফ্রেমটার উপরে এরকম তার জোড়ানো আছে, তার এরকম গোল 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 এরকম চৌকাকার আয়তকার করে এরকম করে তার জোড়ানো আছে। ঠিক আছে, তার একটা প্রান্ত কোন সুতো দিয়ে গেছে, এটা ফসফর ব্রোঞ্জ, কার সাথে যুক্ত হয়েছে, টরজন হেড। আর টরজন হেডটা যুক্ত হয়েছে কার সাথে, টার্মিনাল 1। আর এই যে কুণ্ডলীটার আর একটা প্রান্ত, এটা একটা প্রথমে স্প্রিংয়ের মাধ্যমে গেছে, স্প্রিং থেকে গেছে টার্মিনাল 2-তে। এবার টার্মিনাল 1 আর টার্মিনাল 2 কি ওটা, যে কোনো একটা প্লাগে হোক বা ইয়াতে হোক, ওটা পয়েন্ট থাকে, টার্মিনালে দুটোই তো পয়েন্ট থাকে, দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটোই তো, যেমন ব্যাটারির ক্ষেত্রে দুটোই তো টার্মিনাল থাকে, একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল, সেরকম দুটো টার্মিনাল আমরা ইয়ে করেছি। ঠিক আছে, আর এই জায়গাটা আছে না, এই জায়গাটাতে একটা পয়েন্টার থাকে, পয়েন্টার বলতে পয়েন্ট করবে এরকম, এরকমভাবেও লাগানো থাকতে পারে, এরকম প্রথমে লাগানো থাকে, এরকমভাবেও লাগানো থাকতে পারে, যখন এরকম, এবারে কুণ্ডলীটা ঘুরবে কি না, যখনই আমরা কারেন্ট দেবো টার্মিনাল 1 টার্মিনাল 2 এই দুটোতে আমরা তার নিয়ে আসবো, দুটো তার এখানে টাচ করাবো, টার্মিনাল 1-এ একটা টার্মিনাল 2-তে, এরকমভাবে যখনই টাচ করাবো কারেন্ট যাবে কি না, যখনই দুটো প্লাগের এই যে দুটো তার আমরা এখানে যোগ করব, তখনই তো কারেন্ট যাবে। আর যখনই কারেন্ট যাবে এটি কি ওঠে, কুণ্ডলী, এই পুরাটা কি ওঠে, কুণ্ডলী। তো এই কুণ্ডলীতে যখনই কারেন্ট যাবে কুণ্ডলীটা কী করতে শুরু করবে, ঘুরতে শুরু করবে, কুণ্ডলীটা ঘুরবে। আর যখনই এটা ঘুরবে, ঠিক আছে, তখন আমরা কি করবো, এখানে একটা পয়েন্টার রেখে দেবো, পয়েন্টারটা এইভাবেও রাখা হয়, মানে এরকমভাবে ঘুরবে পয়েন্টারটা, যখনই কুণ্ডলীটা ঘুরবে, কুণ্ডলীটা কেন ঘুরবে, ক্লিয়ার হয়েছে কি, কারেন্ট যাবে, যখনই আমরা এরকম দুটো তার ঠেকাবো কারেন্ট যাবে, কারেন্ট গেলে এই কুণ্ডলীটা কি অনুভব করে, টর্ক অনুভব করে, টর্ক। তাহলে কুণ্ডলীটা টর্ক যদি অনুভব করে তাহলে কুণ্ডলীটা ঘুরবে, আর কুণ্ডলী যদি ঘুরে তাহলে এখানে যদি আমরা একটা পয়েন্টার লাগাই দিই, কুণ্ডলীটা যদি ঘুরে তাহলে পয়েন্টারটাও তো ঘুরবে, এদিকে একবার, ঠিক আছে, এরকম মাঝ বরাবর আছে তোর, কোনোবার এইদিক ঘুরবে, যেমন এবারে বল অনুভব হবে, এদিক ঘুরবে। তো এইখানে পয়েন্টারটা তো 3Dতে এরকমভাবে আঁকা যাবে না, তো আমরা আপাতত পয়েন্টারটা এরকমভাবে দেখাই দিলাম, এইখানে একটা পয়েন্টার, এটা কি বটে, পয়েন্টার মানে সূচক যে সূচিত করে। ঠিক আছে, আর এই জায়গাতে কি করা হয়, এই জায়গাতে কাটাটা থাকে এরকমভাবে, কাটাটা কীভাবে থাকে আমরা এটা বোঝানোর পর আমরা কাটাটা কীভাবে থাকে আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, দেখ, চোঙাকৃতি একটা কাঁচা লোহা থাকে, এটা আমরা প্রথমেই বললাম, চোঙাকৃতি কেমন থাকে, একটা কাঁচা লোহা ভিতরে থাকে, এরকম একটা কাঁচা লোহা, তার বাইরে কী ছিল, অ্যালুমিনিয়াম বা বেতের একটা ফ্রেম ছিল, ফ্রেমটার উপরে একটা তার জোড়ানো ছিল, কিসের তার, তামার পাত জোড়ানো থাকে। আর এই তামার পাত জোড়ানো যে কুণ্ডলীটা, এটা একটা সুতার মাধ্যমে, কি সুতাটার নাম কি, ফসফর ব্রোঞ্জ। এই সুতাটার মাধ্যমে কার মাঝে ঝুলানো থাকে, দুটো মেরুর, চুম্বকের দুটো মেরুর মাঝে ঝুলানো থাকে, কোনখান থেকে, টরজন হেড থেকে ঝুলানো থাকে। ঠিক আছে, এরপর বলেছি আমরা, দেখ, টরজন হেড টি থেকে ঝোলানো হয়, এইখানে আরেকটা লাইন লিখবি, এই টরজন হেড কার সাথে যুক্ত, T1 মানে টার্মিনাল 1-এর সাথে যুক্ত, তারপর দেখ নিচে লিখেছি, নিচে। আর কুণ্ডলীটার শেষ প্রান্তটা কার সাথে যুক্ত, একটা স্প্রিংয়ের সাথে যুক্ত, আর স্প্রিংটা কার সাথে যুক্ত হয়েছে, টার্মিনাল 2, ওইটাই লিখেছি। দেখ, এই জায়গাতে হতেও, কিন্তু আমি এখানে লিখেছি, কুণ্ডলীর নিচের প্রান্ত স্প্রিংয়ের সাহায্যে T2 টার্মিনালের সাথে যুক্ত থাকে। এখানে কেমন ম্যাগনেটিক ফিল্ড করা হয়, রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড। আমরা পড়াইছি রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড কি, এটাতে বাংলাতে বলে অরীয়ভাবে। চৌম্বক ক্ষেত্র কেমনভাবে থাকে, অরীয় বিস্কুট লয়, অরীয়ভাবে, ওইটার নামটা, ঠিক আছে, রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড।
রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড গঠন করে। রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড একবার মনে কর, রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়? রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড মানে বি আর এর মধ্যবর্তী কোণ কত হয়? বি আর এ, বি মানে কি চৌম্বক ক্ষেত্র, এ মানে কি এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর বাংলাতে কি বলে এটাকে? ক্ষেত্র ভেক্টর। তাহলে বি আর এ এর মাঝের কোণ কত? 90 ডিগ্রি। আর এই যে ফসফর ব্রোঞ্জের তারটা বললাম না, এই তারটার সাথে না আরেকটা দর্পণ যুক্ত থাকে, সমতল দর্পণ। এটা আগে আগে এরকমভাবে নির্ণয় করা হতো সমতল দর্পণ দিয়ে, তা আমরা সমতল দর্পণটা দিয়ে দিই, ঠিক আছে? সমতল দর্পণ থাকে একটা এই জায়গাতে, এই সমতল দর্পণ এম মিরর, দর্পণ বলতে আয়না, আয়নার ইংরেজি মিরর। তাহলে এখানে একটা সমতল দর্পণ থাকে, ঠিক আছে? ওইটাই লিখেছি, এখানে একটা সমতল দর্পণ এম যুক্ত থাকে। আর আয়না আছে মানে নিশ্চয় আলো তো দিতে হবে না, ছাড়া আয়নার কী কাজ? আলো যদি না থাকে তাহলে আয়নার কিছু কাজই নেই, ঠিক আছে? সেই জন্য এখানে বলা আছে, প্রথম বলেছি সমতল দর্পণ যুক্ত থাকে, আর এখানে একটা বাতি থাকে, বাতি বলতে লাইট থাকে, আর স্কেল ব্যবস্থা থাকে। স্কেল মানে এখানে লাইট হয়তো এখান থেকে যাচ্ছে, দেখ এখান থেকে লাইট গেল, এখানে সমতল দর্পণে পড়লো, পড়ার পর এখানে কোথাও পড়বে, যেখানে পড়বে সেখানে কত পয়েন্ট, স্কেলে কত পয়েন্ট সেটা দেখার জন্য বাতি থাকে। বাতি তো থাকতেই হবে, লাইট, বাতি আর স্কেল ব্যবস্থা থাকে, যার সাহায্যে কুণ্ডলীটি যদি সামান্য ঘুরে, একদম খুবই কম ঘুরে, তাও আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে গঠন, ঠিক আছে? এবার আমরা বললাম যে কাটাটা কীভাবে থাকে আমরা বলে দেখব। দেখে থাকবি যদি প্র্যাকটিক্যাল করায় স্কুলে, তো দেখবি গ্যালভানোমিটার দেখাবে, ঠিক আছে? এখানে তো সেই পুরনো, এখন তো ডিজিটাল বেরিয়ে গেছে, ঠিক আছে? এখন তো ডিজিটালি হয়ে যায়, এতটা ইয়ে আসবে না। তো এতে এরকম থাকে, এটা পয়েন্টারটা, আর এইখানে থাকে এরকমভাবে, এরকমভাবে কাটাটা থাকে, এরকমভাবে কাটাগুলো থাকে, ঠিক আছে? এরকম 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 এরকম, এখানে হয়তো 0 থাকে, ঠিক আছে? এরকমভাবে থাকে। তো পয়েন্টারটা এরকম, পয়েন্টারটা এরকম পয়েন্ট করে ঘুরে, যখনই কুণ্ডলী ঘুরবে তখন পয়েন্টারটাও ঘুরবে এরকমভাবে, ঠিক আছে? এরকমভাবে থাকে। এবারে আমরা পড়ব গঠনের পর কার্যনীতি, ঠিক আছে? কার্যনীতি, এইখানে কেমন ম্যাগনেটিক ফিল্ড কাজ করে? কেমন ম্যাগনেটিক ফিল্ড কাজ করে? রেডিয়াল, রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। কেমন ফিল্ড কাজ করে? রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। আর যদি রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড কাজ করে তাহলে বি ও এ এর মাঝের কোণ কত হয়? মাঝের কোণ হয় 90 ডিগ্রি। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কত হবে? ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এই টর্ক, অর্থাৎ টর্ক ম্যাক্সিমাম হবে। টর্ক সমান কি? বিনা সাইন থিটা টর্ক কাজ করবে। আরে ভাই এটা চৌম্বক ক্ষেত্রে আছে, এটা চৌম্বক ক্ষেত্র কী করে বুঝলাম? চৌম্বক ক্ষেত্র এই যে নর্থ মেরু আছে, সাউথ মেরু আছে, চৌম্বক ক্ষেত্র আছে না? চৌম্বক ক্ষেত্র, এখানে কুণ্ডলী আছে, কুণ্ডলীতে কারেন্টও দিচ্ছি আমরা, এরকমভাবে কারেন্টও দিচ্ছি টার্মিনাল 1 টার্মিনাল 2-এ। তাহলে এটা চৌম্বক ক্ষেত্র, কারেন্টও দিচ্ছি, তাহলে এই কুণ্ডলীটা টর্ক অনুভব করবে না? ও টর্কটাই লিখছি, টর্ক সমান বিনা সাইন থিটা। আর থিটাটা কত হয়? সাইন থিটাটা কত? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 এর মান কত? 1। আর টর্ক কত কাজ করবে? টর্ক কাজ করবে বিনা, কত টর্ক কাজ করবে? বিনা টর্ক কাজ করবে।
এটা আমরা পড়ছি কার্যনীতি, এখানে পয়েন্ট দিবি কার্যনীতি, ঠিক আছে, কার্যনীতি পয়েন্ট দিবি। আর এইখানটাতে পারলে লিখে দিবি যে আমরা জানি এন পাকের কোনো কুণ্ডলিতে, এন পাকের কুণ্ডলিতে, মানে এটার পরিচয় দিচ্ছে আর কি, এন পাকের কুণ্ডলিতে বি চৌম্বক ক্ষেত্রে আই কারেন্ট গেলে তার মধ্যে টর্ক হয় বিনা সাইন থিটা। এটা লিখবি, কি বললাম দেখ ভালো করে ভাব। বি চৌম্বক ক্ষেত্রে এন পাকের ঠিক আছে কুণ্ডলিতে বি চৌম্বক ক্ষেত্রে আই কারেন্ট গেলে ঠিক আছে টর্ক হয় বিনা সাইন থিটা। আর এখানে কোন ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, কেমন ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এটা দেখ এই ছবিটা আমরা রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ডে দেখাইছিলাম উপর থেকে টপ ভিউ। তাহলে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ডে 90 হয়, তাহলে এখানে 90 বসাইছি, তাহলে টর্ক কত হয়েছে বিনা, ঠিক আছে, তাহলে টর্ক হলো বিনা। এবার যদি একটা কুণ্ডলীকে ঘোরানো হয়, যদি একটা কুণ্ডলীকে ঘোরানো হয়, ঠিক আছে, যেমন দেখ আমরা এটা ব্যবস্থা করে রেখেছি আগের থেকে, এই যে এইরকম, ঠিক আছে, ভালো করে দেখ, আমরা এরকম কুণ্ডলটি ঘুরাই যাচ্ছি, কুণ্ডলটিকে এরকম ঘুরাই যাচ্ছি, কুণ্ডলটি ঘুরাই যাচ্ছি, ঠিক আছে। তো ঘুরাতে এই কুণ্ডলটিতে একটা নতুন টর্ক সৃষ্টি হচ্ছে। দেখ আমি যেদিকে দিলাম তার বিপরীতে, দেখ আমি কোন দিকে দিলাম, আমি এইদিকে বল দিচ্ছি, আমি এদিকে ঘুরাচ্ছি, টর্ক কাজ করছে, ঘুরতে তার বিপরীত দিকে আমি ঘুরাচ্ছিলাম এইদিকে, দেখ আমি ঘুরাচ্ছি এইদিকে, আমি এইদিকে ঘুরাচ্ছি, কিন্তু ঘুরাচ্ছি কোন দিকে দেখ। তার মানে আমি যেদিকে ঘুরাচ্ছি তার বিপরীতে একটা আরও নতুন একটা টর্ক সৃষ্টি হচ্ছে, তাই তো। আমি যেদিকে ঘুরাচ্ছি, দেখ আমি এদিকে ঘুরাচ্ছি, ঠিক আছে। আর আমি যদি ছাড়ি দিই দেখ তার বিপরীত দিকে, তার মানে তার বিপরীত দিকে কোনো একটা তো টর্ক সৃষ্টি হচ্ছে, তাই তো, যেটা এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি। কোনো একটা তো টর্ক সৃষ্টি হচ্ছে, এটা লেখার পর লিখবি, ঠিক আছে, যে যখন কুণ্ডলী ঘুরতে শুরু করবে তখন কোন সুতাটা টানটা সৃষ্টি হবে, এই সুতাটা সৃষ্টি হবে কি না, ফসফর বলেন যে ঘুরতে শুরু করবে টর্কের, যখন কুণ্ডলী টর্কের জন্য ঘুরতে শুরু করবে, যেই ঘুরতে শুরু করছিল, এটা দেখালাম যেটা, যেই টর্কের জন্য ঘুরতে শুরু করছিল তখনই তো একটি বিপরীত দিকে হচ্ছিল না, আমি যেদিকে ঘুরেছিলাম তার বিপরীতে ঘুরছিল কি না, আমি যেদিকে ঘুরেছিলাম থলিটাকে তার বিপরীতে ঘুরছিল, সেই জন্য লিখলাম একটি বিপরীতমুখী টর্কের সৃষ্টি হয়, বিপরীতমুখী টর্কের সৃষ্টি হয়, একটা বিপরীতমুখী টর্ক সৃষ্টি হয়, ঠিক আছে। আর এই বিপরীতমুখী যে টর্কটা সৃষ্টি হয় এটাকে বলা হয় প্রত্যানয়ক দ্বন্দ্ব। এটাকে বলা হয় প্রত্যানয়ক দ্বন্দ্ব বা মোচড় দ্বন্দ্ব। কি বললাম ভালো করে বুঝ, ঠিক আছে। আমরা যখন এই কুণ্ডলীটাকে ঠিক আছে, দেখ এই কুণ্ডলীটাকে আমরা কি করছি, এদিক ঘোরাতে শুরু করছি, ঠিক আছে, এদিক ঘোরাচ্ছি, দেখ আমি কোন দিক ঘোরাচ্ছি, দেখ ভালো করে দেখ, আমি যেদিক ঘোরাচ্ছি আমি এই দিক ঘোরাচ্ছি, তো ঘোরাতে আমি যদি ছাড়ি দিই তার বিপরীতমুখী ঘুরছে কি না, তার বিপরীতমুখী তো ঘুরছে। তার মানে আমি যেদিকে বল দিচ্ছি, আমি যে টর্কের জন্য যেদিকে ঘুরছি, তার বিপরীত দিকে একটা টর্কের সৃষ্টি হয়,
তখনই যখনই যখনই কুণ্ডলীটা এরকম ঘুরতে শুরু করছে তখনই তার বিপরীত দিকে একটা টর্ক সৃষ্টি হচ্ছে আপনা আপনি। আর ওই টর্কটাকে বলা হয় প্রত্যানয়ক দ্বন্দ্ব বা মোচড় দ্বন্দ্ব। আর ইংরেজিতে এইটাকেই বলা হয় রিস্টোরিং ফোর্স বা রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, রিস্টোরিং ফোর্স মানে ওকে আর ঘুরে আনার চেষ্টা করছে, সেই জন্য রিস্টোর করছি আগের অবস্থায় আসার জন্য রিস্টোরিং ফোর্স সৃষ্টি হয়। ঠিক আছে, এবারে রিস্টোরিং ফোর্সটা আমরা দেখি যে রিস্টোরিং ফোর্সটা কত হয়, এটা আমরা মুছে দিচ্ছি। ঠিক আছে, আমরা আপাতত ধরে নিচ্ছি যে এক পাকের জন্য যে টর্কটা সৃষ্টি হয়, ঠিক আছে, এক পাকের জন্যে ধরি এক পাকের জন্য তো মোচড়দণ্ড তো সৃষ্টি হচ্ছিল ঘুরালেই। তো আমরা ধরে নিলাম যে একক মোচড়ের জন্য লিখি, একক মোচড়ের জন্য সি মোচড়দণ্ড সৃষ্টি হয়। সি মোচড়দণ্ড বা প্রত্যানয়ক দ্বন্দ্ব, মোচড়দণ্ড তৈরি হয়। একক মোচড়ের জন্য সি মোচড়দণ্ড তৈরি হয়। আর আমরা যদি কুণ্ডলীটি সি মোচড় করে, কি বললাম দেখ ঐকিক নিয়ম আমরা ধরে নিচ্ছি একক মোচড়ের জন্য কত মোচড় করে, সি মোচড় করে। মানে একক মোচড়ের জন্য সি মোচড় দ্বন্দ্ব, একক মোচড়ের জন্য মানে ওই যে একক মুড়ছি ঘুরাচ্ছিলাম না এরকমভাবে থলিটা, একক মোচড়ের জন্য। আর বিপরীত দিকে যেটা সৃষ্টি হয়েছে সেইটাকে বলবো মোচড় দ্বন্দ্ব। আমি এই দিক ঘুরাচ্ছি, ওইটা হচ্ছে মোচড়, আর তার বিপরীতে যেটা সৃষ্টি হচ্ছে সেইটাকেই তো বলা হয় মোচড় দ্বন্দ্ব। তাহলে আমি ধরলাম আমি একক মোচড় করলাম, একক মোচড়ের জন্য কত মোচড় দ্বন্দ্ব সৃষ্টি হয়, সি মোচড় দ্বন্দ্ব তৈরি হয়। আর কুণ্ডলীটা কত মোচড় করে, সি মোচড় করে। তাহলে বল ঐকিক নিয়মে কী হবে, একক মোচড়ের জন্য সি, ঠিক আছে, না না এটা আলফা ধরতে হবে, এটা আলফা ধরে নিলাম আমরা। কী বললাম ভালো করে শুন, একক মোচড়ের জন্য কত মোচড় দ্বন্দ্ব সৃষ্টি হয়, সি। একক মোচড়ের জন্যে সি মোচড় দ্বন্দ্ব তৈরি হয়। আর কুণ্ডলীটা কত মোচড় করে, আলফা মোচড় করে। তাহলে আলফা মোচড়ের জন্যে সি ইন্টু আলফা মোচড় দ্বন্দ্ব তৈরি হবে কি না, ঐকিক নিয়ম। একক মোচড়ের জন্য সি মোচড় দ্বন্দ্ব, একক মোচড়ের জন্য সি। আর কুণ্ডলীটা কত মোচড় করে, আলফা, তাহলে আলফা মোচড়ের জন্য সি ইন্টু আলফা মোচড় দ্বন্দ্ব তৈরি করবে। ঠিক আছে, এবারে যখন সাম্যাবস্থায় আসবে, ভালো করে শুনবি, সাম্যাবস্থায় যখনই সাম্য অবস্থা হয়ে যাবে, একদম সাম্য মানে কুণ্ডলীটা ঘুরছে নাই, তার মানে দেখ এদিকে দেখ, আমি বস্তুটাকে এদিকে ঘুরাচ্ছি, ঘুরাতে মানে এটা যে টর্কটা সৃষ্টি হচ্ছে সেই জন্যে। তো ঘুরাতে কোনো একটা পজিশনে যদি এরকম স্থির হয়ে যায়, তার মানে কি, আমি এই ধার থেকে যে টর্কটা সৃষ্টি হচ্ছে, ভালো করে শুন, আমি এরকম ঘুরাচ্ছিলাম, ঘুরাতে স্থির হয়ে গেল। তার মানে আমি যতটা বল দিচ্ছি, আমি যতটা বল প্রয়োগ করছি টর্কের জন্যে, আর ওই ধার থেকে যে একটা বিপরীত টর্ক সৃষ্টি হচ্ছে, দুটোই সমান। আরে ভাই সাম্য অবস্থা মানে কি সমান অবস্থা। তাহলে তার মানে এই ধার থেকে যে টর্ক দিচ্ছে আর ওই ধার থেকে যে টর্ক, দুটোই সমান। আমরা লিখে দিচ্ছি, প্রবাহের জন্য টর্ক সমান উৎপন্ন প্রত্যানয়ক টর্ক। আর প্রত্যানয়ক টর্কের একটা কিছু নাম আছে দেখ,
প্রত্যান্বয়ক টর্ক বা প্রত্যান্বয়ক দ্বন্দ্ব এটাকে কি বলা হয়? মোচড় দ্বন্দ্ব। তাহলে প্রবাহের জন্য টর্ক কত বেরিয়েছিল? দেখ প্রবাহের জন্য, দেখ 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 প্রবাহের জন্য কত বেরিয়েছিল, দেখ একটু ভালো করে। বিনা বেরিয়েছিল, বিনা সাইন থিটা লয়, সাইন 90 হয়েছিল, সাইন 90 মান 1 হয়েছিল, দেখিলে বিনা। প্রবাহের জন্য টর্ক কত বেরিয়েছে? প্রবাহের জন্য টর্ক বেরিয়েছে বিনা, সমান ছিল, সমান দিলাম। উৎপন্ন প্রত্যান্বয়ক টর্ক বা প্রত্যান্বয়ক দ্বন্দ্ব, আর এই প্রত্যান্বয়ক দ্বন্দ্ব বা মোচড় দ্বন্দ্ব কত হয়েছে? সি আলফা। তাহলে আমরা এখানে লিখলাম সি আলফা। বলে কোনো অসুবিধা আছে? এইবারে এইখান থেকে আমরা বের করছি, আমরা কোনটা বের করব? উৎপন্ন প্রত্যান্বয়ক টর্ক এই দুটো সমান করলাম, তাহলে আমরা আই সমান বের করছি। আই সমান কী হবে? আই সমান সি আলফা, তো এদিকে ছিলই, সি আলফা লিখলাম, ঠিক আছে, বাই, ঠিক আছে, সি আলফা বাই আইটাকে এদিকে রেখেছি, তাহলে বাকি কে কে থাকিল? বি এন আর এ ওইদিকে চলে গেল, বি এন এ। বল ক্লিয়ার হয়েছে কি? কিছুই তো করেনি। যে টর্কটা প্রবাহের জন্য সৃষ্টি হচ্ছে আর যে টর্কটা আপনা আপনি সৃষ্টি হচ্ছে ঘুরের জন্য, যে টর্কটা সৃষ্টি হচ্ছে, সেই দুটো সমান, সাম্যাবস্থায় দুটো সমান হবে। প্রবাহের জন্য টর্ক বিনা আর প্রত্যান্বয়ক টর্কটা সি আলফা। নিয়ে আমরা কী করলাম, এখান থেকে আই সমান আইটাকে এদিকে রাখলাম, মানে বি এন আর এটাকে যদি ওই দিকে পাঠাই তাহলে ভাগ হয়ে গেছে এই জায়গা। আর আমরা এখানে বলা আছে তো, যদিও সিটা হচ্ছে মোচড় দ্বন্দ্ব, বা সিটা ওকে বলতে পারি আমরা মোচড় ধ্রুবক, মোচড় দ্বন্দ্ব, বা সিটা হচ্ছে মোচড় দ্বন্দ্ব বা মোচড় ধ্রুবক। এই তো লেখা আছে সি মোচড় দ্বন্দ্ব, সিটা মোচড় দ্বন্দ্ব বা মোচড় ধ্রুবকও বলা হয়। এই জায়গাতে আই সমান সি আলফা বাই বি এন এ। এই জায়গা থেকে আমরা বলতে পারি, দেখ না, আই উপরে আছে, আলফা উপরে আছে, তাহলে আই এর সাথে আলফার কি সম্পর্ক? আই এর সাথে আলফার কি সম্পর্ক? আই এর সাথে আলফার সরল সম্পর্ক, কেননা আইটাও উপরে আর আলফাটাও উপরে। তাহলে যত বেশি কারেন্ট তত বেশি আলফাটা কি বটে? কুণ্ডলীর মোচড়, মানে যত বেশি কারেন্ট যাবে কুণ্ডলীটা তত বেশি মোচড়বে, এটাই তো স্বাভাবিক। কুণ্ডলীটা যত আমরা কারেন্ট পাঠাবো, আমরা প্রথমে বললাম যত কারেন্ট পাঠাবো তত কুণ্ডলীটা বেশি মোচড় করবে, না? যত কারেন্ট পাঠাবো তত কুণ্ডলীটা বেশি মোচড় করবে, বারবার বেশি স্পিডে ঘুরবে, ঠিক আছে। এটাই তো এখান থেকে আমরা করলাম যে আই সমান সি আলফা বাই বি এন এ, ঠিক আছে। আইটাও উপরে আলফাটাও উপরে, তাহলে আই আর আলফার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক মানে এইটা বাড়ালে এইটা বাড়বে, এইটা কমালে এটা কমবে। এইটা মানে কি? আই মানে কি? কারেন্ট। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে কুণ্ডলীটার মোচড়। যত বেশি কারেন্ট পাঠাবো তত বেশি মোচড় করবে। এইখান থেকে শর্ট প্রশ্ন পড়তে পারে, ঠিক আছে। যত বেশি কারেন্ট পাঠাবো তত বেশি মোচড় বাড়বে। ক্লিয়ার হয়েছে? আর কোনো বই না এই সি বাই বি এন এটাকে, এই সি বাই এটা লিখবি, এটা লেখার পর এ লিখবি, নাহলে এটা এরকমভাবেও লিখতে পারিস, এটাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে সি বাই বি এন এ আছে না, এই সি বাই বি এন এ এটাকে একটা আলাদা ধ্রুবক ধরেছি, নিয়ে লিখেছি আইটা আই রেখেছে, সমান ছিল সমান। এই সি বাই বি এন এটাকে আলাদা একটা ধ্রুবক ধরেছে কে, আর এটাকে রেখেছে আলফা। তাহলে আই সমান কী হয়ে বেরোলো? আই সমান হচ্ছে কে ইন্টু আলফা, ঠিক আছে, কে ইন্টু আলফা। এখানে কে এর মানটা কার জায়গায় লিখেছি বলতো? এক্ষেত্রে কে কার জায়গায় লিখেছি?
কে সমান সি বাই বিএনএ। আর এই কেটাকে বলা হয় গ্যালভানীয় ধ্রুবক। ঠিক আছে, গ্যালভানোমিটার ধ্রুবক কি বলা হয়? গ্যালভানোমিটার ধ্রুবক। কেটাকে বলা হয় গ্যালভানোমিটার ধ্রুবক। আরেকবার বলে দিচ্ছি দেখি, আই সমান আইটা বের করছে, তাহলে এইটা ওই দিকে গেল, তাহলে সি বাই বিএনএ ইন্টু আলফা। তাহলে আইয়ের সাথে আলফার কি সম্পর্ক? সরল সম্পর্ক। তো আইটা উপরে আলফাটা উপরে, সরল সম্পর্ক। মানে এইটা বাড়ালে আই বাড়ালে আলফা বাড়বে, মানে যত বেশি কারেন্ট তত বেশি মোচড় মানে বিক্ষেপণ। তাহলে যদি এখান থেকে প্রশ্ন দেই যে গ্যালভানোমিটারে প্রবাহ মাত্রা বাড়ালে বিক্ষেপণ কি হয়? প্রবাহ মাত্রা বাড়ালে মানে আই বাড়ালে আলফা কি হবে? বাড়বে। আলফার সাথে সরল সম্পর্ক। আর আলফাটা কি বটে? মোচড় বটে। নাই মোচড় বা বিক্ষেপণও তো বলতে পারি। মোচড়, কতটা মোচড়ছে বা আলফা মানে বিক্ষেপণ হচ্ছে, এটাও তো বলতে পারি। এই যে মোচড়ছে বা বিক্ষেপণ হচ্ছে, দুটোই তো বলা যায়, মোচড় বা বিক্ষেপণ। তাহলে মোচড় বা বিক্ষেপণ। তাহলে যদি বলে কারেন্ট বাড়ানো হলেও, তাহলে বিক্ষেপণ কি হবে? বাড়বে। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এখান থেকে সেরকম প্রশ্ন পড়ে না, ঠিক আছে, পড়েইনি এখান থেকে প্রশ্ন, তাও আমরা বলে দিচ্ছি। সুবেদিতা, এইটা আগে লিখবি। সুবেদিতা, গ্যালভানোমিটারের সুবেদিতা হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মের জন্য সূক্ষ্ম পরিমাপও মাপা যায়, মানে একদম কম কারেন্টও যদি যায় তাও বুঝতে পারে। ঠিক আছে, সেই ধর্মটাকে আমরা বলবো সুবেদিতা হচ্ছে এমন এক ধরনের ধর্ম যার সাহায্যে একদম সূক্ষ্ম পরিমাপ করা যায়, সেটাকে আমরা বলবো সুবেদিতা। ঠিক আছে, তারপরে আমরা বলছি সুবেদি গ্যালভানোমিটারের সাহায্যে কারেন্ট আর বিভব মাপা যায়। তাহলে যদি খুব ক্ষুদ্র কারেন্ট আর ভোল্টেজ মাপা যায়, তখন সেই গ্যালভানোমিটারটাকে বলবো আমরা সুবেদি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের সাহায্যে কারেন্ট আর বিভব দুটোই মাপা যায়। আমরা ওইখানে হয়তো সংজ্ঞাতে শুধু কারেন্ট বলেছি। ঠিক আছে, তো গ্যালভানোমিটারের সাহায্যে কারেন্ট আর ভোল্টেজ দুটোই মাপা যায়। তো খুব সূক্ষ্ম, খুব কম কারেন্ট বা খুব কম ভোল্টেজ, খুব কম কারেন্ট বা খুব কম ভোল্টেজ যদি মাপা যায়, তখন এই গ্যালভানোমিটারটাকে আমরা কি বলবো? সুবেদি গ্যালভানোমিটার। আর মাপা যায় মানে কিভাবে মাপা যায়? মানে সেই যেটা আমাদের সূচক থাকে, সেই সূচকটা বিক্ষেপ হয়, কখনো এরকম মাঝ বরাবর থাকে, এইদিকে সরে, কখনো এইদিকে সরে, মানে সূচকটার কি হয়? বিক্ষেপ। সূচকের কি ঘটে? বিক্ষেপ ঘটে। কম কারেন্ট বা কম ভোল্টেজেও যদি সূচকটা বিক্ষেপিত হয়, খুব কম কারেন্ট গেল, হয়তো খুবই কম কারেন্ট গেল, ঠিক আছে, তখনও যদি সূচকটা বিক্ষেপ করে, তখন ওই গ্যালভানোমিটারটাকে বলবো বাহ, এটা ভালো গ্যালভানোমিটার, সুবেদি গ্যালভানোমিটার। ঠিক আছে, সুবেদি গ্যালভানোমিটার। তো আমরা সুবেদিটা বাড়াবো কিভাবে বাড়ানো যেতে পারে? আই সমান, একটু আগে পড়েছিলাম দেখ, আই সমান কে আলফা। কেটাকে কি বলা হয়? গ্যালভানোমিটার ধ্রুবক। কেটাকে বলা হয় গ্যালভানোমিটার ধ্রুবক। নি কের জায়গায় দেখ না এরকম লেখা আছে, আই সমান সি বাই এন বি এ। কের জায়গায় এটা লেখা আছে, আর এখানে লেখা আছে আলফা। ঠিক আছে, তো এটার থেকে আগে প্রথম বলি, আমরা চাইছি সুবেদি করতে, ভালো করে দেখ কি লেখা আছে, সুবেদিতা বাড়ানোর উপায়, মানে সুবেদিতা বাড়াবো, মানে আমরা চাই কম কারেন্টেও বেশি বিক্ষেপণ, এটাই তো চাই আমরা। এই তো সুবেদিতা দেখ লেখা আছে, স্বল্প মানের কারেন্ট গেলেও যদি গ্যালভানোমিটার বিক্ষেপ করে, ভালো রকম যথেষ্ট মাত্রা বিক্ষেপ করে, স্বল্প মানের কারেন্ট,
কম মানের কারেন্ট গেলেও যদি বিক্ষেপণটা ভালো হয়, তা আমরা তো ওইটাই চাইছি যে কম কারেন্ট গেলেও বিক্ষেপণটা যেন বেশি হয়। ঠিক আছে, মানে আই কম গেলেও যেন আলফাটা বাড়ে, তাই তো। আই কম গেলেও যেন বিক্ষেপণটা বেশি হয়। তাহলে কে এর মানটাকে কি হইতে হবে, এবার ভাবি পরে বল কি হইতে পারে। কে এর মানটাকে কমাতে হবে, মানে কেটাকে কি বলা হয়, গ্যালভানোমিটার ধ্রুবক। আমরা চাইছি কম কারেন্ট যেও ভোল্টেজ কম কারেন্ট গেলেও বিক্ষেপণটা যেন বেশি হয়। তাহলে কে এর মানটাকে কি হইতে হবে, কে এর মানটাকে যতটা সম্ভব কমাতে হবে, তাই তো। কে এর মানটাকে যতটা সম্ভব কমাতে হবে, তাহলে কেটাকে কমাতে হবে বেশি বিক্ষেপণ, মানে কে কমাতে হবে, কেটাকে কমাতে হবে, তাই তো। আমরা চাইছি কম কারেন্টও বিক্ষেপণ যেন বেশি হয়, তাহলে কেটাকে কমাতে হবে। তো কেটাকে কীভাবে কমানো যেতে পারে, কের জায়গায় কি লেখা যায়, কে সমান কি, কে সমান দেখ লেখা আছে C/N/BA, কের জায়গায় লিখেছি, কের জায়গায়। কেটাকে কমাবো কি করা যায়, কেটাকে কমাবো। 1 নম্বরে লিখতে পারি যে পাক সংখ্যা বাড়ালে, কেন পাক সংখ্যা বাড়ালে, পাক সংখ্যা কোনটাকে দিয়ে লেখা হয় বল, এনটা কি পাক সংখ্যা লয়, তাহলে পাক সংখ্যা যদি বাড়ায় মানে নিচের ভগ্নাংশের নিচেরটা বাড়িয়ে যাচ্ছে না, পাক সংখ্যা বাড়াচ্ছি, পাক সংখ্যাকে কি দিয়ে লেখা হয়, এন দিয়ে লেখা হয়। আর পাক সংখ্যা যদি বাড়ে দেখ না এই ভগ্নাংশটার কোনটা বাড়বে, নিচেরটা না উপরটা, এন বাড়ছে মানে নিচেরটা বাড়ছে, তাহলে ভগ্নাংশের যদি নিচটা বড় হয় তাহলে ভগ্নাংশটা ছোট হবে না বড় হবে, কি হবে। যেমন ধর 1/2, 1/5, 1/8, কোনটা ছোট, কোন ভগ্নাংশটা ছোট, এইটা ছোট হবে না। যদি কারো না মনে হচ্ছে তো ভাগ করে দেখি নিবি, 2 দিয়ে 1কে ভাগ করবি, 5 দিয়ে 1কে ভাগ করবি, 8 দিয়ে 1কে ভাগ করবি, দেখবি এইটা সব দিকে ছোট আসবি। তাহলে এইটা ছোট কেননা নিচেরটা বড়, তাহলে নিচেরটা বড় হবে, তাহলে ভগ্নাংশটা ছোট হবে না। তাহলে পাক সংখ্যা বাড়ালে 2 নম্বর বিটাকেও কি করতে হবে, বাড়াতে হবে। বি মানে কি, চৌম্বক ক্ষেত্র বাড়ালে, এটাকেও কি করতে হবে, বাড়াতে হবে। এ মানে কি, এরিয়া বাড়ালে, এরিয়াও বাড়াতে হবে। 4 নম্বর ভগ্নাংশের উপরটাকে কি করতে হবে, আমি চাইছি ভগ্নাংশটা ছোট হোক, তাহলে উপরেরটাকে কি করতে হবে, উপরেরটাকে কমাতে হবে। তাহলে সি কম হতে হবে। দেখ এটা দুবার দেখবি, যদি না বুঝতে পারিস অত ইয়ে করার দরকার নাই, এটার থেকে সেরকম কোনো প্রশ্ন পড়ে না। আর যদি তাও মনে রাখতে চাইছিস তো মনে রাখবি যে নিচেরগুলোকে আমাকে বাড়াতে হবে, নিচেরগুলোকে বাড়াতে হবে, উপরেরটাকে কমাতে হবে। একটা ভগ্নাংশকে চাইছি আমরা কমুক, কেটাকে কি করতে চাইছি, আমরা কেটাকে কমাতে চাইছি। আর একটা ভগ্নাংশকে যদি কমাতে চাই তাহলে নিচটাকে যত পারবে বাড়াই দাও আর উপরটাকে কমাই দাও, এটাই তো হয় ভগ্নাংশ। আর যদি এটাও না বুঝতে পারছিস তাহলে অঙ্কতে দুর্বল আছিস। নিচটাকে বাড়াতে হবে, মানে N/BA বাড়াতে হবে, দেখ N বাড়াতে হবে, B বাড়াতে হবে, A বাড়াতে হবে, আর সিটাকে কী করতে হবে, কমাতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা সুবিধাটা বাড়াতে পারি। কিন্তু এবারে মনে হচ্ছে যে তাহলে আমরা তো পাক সংখ্যা বাড়াই যাবো, অনেক পাক সংখ্যা করে দেবো, বহুত পাক সংখ্যা আমরা পাকাই যাব, পাকায় মোটা করে দেবো। ওইরকম হবে না, ঠিক আছে। যত পারবো পাক সংখ্যা বাড়াই দেবো, পাক সংখ্যা বাড়ালে কুণ্ডলীটা ভারী হয়ে যাবে না। আমি অনেকগুলো যদি এরকম পাকাই যাই তাহলে কুণ্ডলীটা কী হবে, ভারী হয়ে যাবে। আর কুণ্ডলী যদি ভারী হয়ে যায় ঘুরবে কেই নেই, ঠিক আছে। কুণ্ডলীটা ভারী, পাক সংখ্যা বাড়াই যাচ্ছি, ভারী হয়ে যাবে না কুণ্ডলীটা, ভারী হয়ে গেলে ঘুরবে কেই নেই।
তো যতটা সম্ভব বাড়ানো যায় না এনটা, ঠিক আছে। এটা হচ্ছে সুবেদিতা বাড়ানোর উপায়। এবার হচ্ছে প্রবাহ সুবেদিতা, ঠিক আছে। প্রবাহ সুবেদিতা, কারেন্ট সেন্সিটিভিটি বলা হয় এটাকে, কারেন্ট সেন্সিটিভিটি, প্রবাহ সুবেদিতা বা কারেন্ট সেন্সিটিভিটি। তো আমরা দেখ একটু আগে জানিয়েছিলাম যে দুটো টর্ক সমান হয়, তাই তো। একটা টর্ক ছিল এরকম টর্ক যেটা কারেন্টের জন্য তৈরি হয়েছিল বিনা, আর একটা হয়েছিল সে ঘুরিয়ে তৈরি হয়েছিল প্রত্যান্বয়ক দ্বন্দ্ব বা মোচড় দ্বন্দ্ব। এটা কত হয়েছিল? সি আলফা, তাই তো। এইটা তো আমরা জানিয়েছিলাম আগেই। তো আমরা এই জায়গা থেকে কি করব, আমরা আলফা দিয়ে লিখেছিলাম আমরা এটা, তাই তো, আলফা দিয়ে লিখেছিলাম, ঠিক আছে। এই জায়গাতে আমরা করছি 5 আলফা, এইটা আগে লিখছি, সি আলফাটা আগে লিখছি, সি আলফা সমান বিনা, আরে বিনা সমান সি আলফা ছিল, সি আলফা সমান বিনা লিখলাম। এখানে আমরা কি করছি, আলফার নিচে আই আনছি, হয়েছে। আলফাটা ছিল, আইটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এখানে কে পড়ে রইল, বি এন এ, আইটাকে তো নিয়ে চলে আসছি। আর এখানে কে ছিল, সি ছিল, এইখানে সি ছিল, উপরে ছিল, সিটা যদি ওইদিকে যায়, দেখ সি আলফা ছিল, আমরা কি করলাম, আইটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে আলফা বাই আই। এবার সিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, সিটা দেখ এখানে আছে উপরে, ওইখানে যে কোন দিকে হয়ে যাবে, নিচে হবে। এইটাকেই বলা হয় প্রবাহ সুবেদিতা, প্রবাহ সুবেদিতা। তাহলে প্রবাহ সুবেদিতা আমরা কি সংজ্ঞা যদি লিখতে চাই, এই নিচেরটাকে 1 ধরব, নিচেরটাকে 1 ধরব, আইটাকে কত ধরবে 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি একক প্রবাহে যে বিক্ষেপণ ঘটে, যে বিক্ষেপণ ঘটে। কেন এরকম লিখলাম, একক প্রবাহে আইটাকে 1 ধরেছি, আইটাকে 1 যদি ধরি, তাহলে 1 দিয়ে আলফাকে ভাগ করলে তো আলফাই হয়। তাহলে আমরা লিখলাম যে একক প্রবাহে যে বিক্ষেপণ ঘটে তাকে কি বলা হয়, এটার একক কি হবে, এইটাকে বলা হয়। তো এটাকে বলা হয়, এইটারই নাম দেওয়া হয়েছে প্রবাহ সুবেদিতা, এইটার এই যে এইটাকে বলা হয় প্রবাহ সুবেদিতা। এটার মানটা বেরিয়েছে, এটার মানটা এটা বেরিয়েছে, তাহলে এটার একক কী হবে, ফাই। দেখ না ফাইটা লেখা আছে, দেখ যেখানে ফাই এর কথা প্রথম উদ্বোধন করা হয়েছে, এই ফাই আলফা, ঠিক আছে, আলফা, যেখানে আলফার কথা উদ্বোধন করেছি আমরা বইয়ে, না এই জায়গায় আলফার জায়গায় ফাই দিয়ে আছে, ঠিক আছে। তো না রায়মার্টিনটা দেখলাম আলফাই দিয়ে আছে, ঠিক আছে। তো এটা এই জায়গাটা আলফা দিয়ে থাকতে পারে, কোনো বইয়ে ফাইও দিয়ে থাকতে পারে, ঠিক আছে। তাহলে এবারে একক ফাই, এই আলফা, আলফা মানে হচ্ছে কোণের একক আমরা কিসে লিখবো এখানে, রেডিয়ান বাই, এটা হচ্ছে কারেন্ট, আলফা বাই আই, এটাকেই তো প্রবাহ সুবেদিতা বলা হয়। আলফা বাই আই, আলফা মানে কোণের একক রেডিয়ান, এখানে আছে আই মানে কারেন্ট, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে কি বেরোলো, রেডিয়ান পার অ্যাম্পিয়ার, রেডিয়ান পার অ্যাম্পিয়ার। আর এটার ভোল্টেজ সেন্সিটিভিটি কত বেরিয়েছে দেখ, BNA বাই সি, BNA বাই সি, মনে রাখবি এটা, ঠিক আছে। এটা লাগবে আমাদের পরে, লিখে দিচ্ছি এখানে, আলফা বাই আই সমান BNA বাই সি। এটা হলো প্রবাহ সুবেদিতা। এবারে আমরা বের করব ভোল্টেজ সুবেদিতা, মানে বিভব সুবেদিতা, বিভব এবারে আমরা বের করব
বিভব সুবেদিতা, তাহলে একক তো সে একই হবে, ঠিক আছে। তো আমরা আমরা কি জানি বিভব নিয়ে সম্পর্ক কি জানি, বিভব বিভব ওই দেখ ওইটাই ছিল আলফা বাই আই, আলফা বাই আই। তাহলে ভোল্টেজ সুবেদিতাকে কী দ্বারা লিখবো আমরা, তার থেকে এটাই ভালো, ভি সমান আই আর করি। ভি সমান আমরা কি জানি, ভি সমান আই আর, ভি সমান হচ্ছে আই আর, ভি সমান আই, আই এর জায়গায় কত লিখবো বলতো, ওইটার থেকে আই বের কর, ওইটার থেকে আই এর মান কত হবে, এই জায়গার থেকে আই এর মান কোনাকোনে গুণ করলাম, কোনাকোনে গুণ করলে আই ইন্টু বি এন এ সমান সি আলফা, কোনাকোনে গুণ করেছি, কোনাকোনি গুণ, এই জায়গার থেকে আই এর মান কত বেরোক, আই সমান সি আলফা বাই বি এন এ, এটাই তো বেরোবে আই সমান। তো আমরা এখানে বসাই দিচ্ছি সি আলফা বাই বি এন এ, সি আলফা বাই বি এন এ ইন্টু কি আছে আর, এটা কার জায়গায় বসাইলাম, এটা আই এর জায়গায় বসাইলাম, দেখ আই এর জায়গায় বসেছি, ইন্টু আছে আর, ঠিক আছে। এইখান থেকে আমরা বের করব এই জায়গার থেকে আমরা বের করব ভি বাই, ওটা যেমন কারেন্ট সেন্সিটিভিটিটা কী বেরিয়েছে আলফা বাই আই, তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি কি কোনটা বার করবো, আলফা বাই ভি। কারেন্ট সেন্সিটিভিটি মানে প্রবাহ সুবিধাতে কী বেরিয়েছিল, প্রবাহ সুবিধাতে আলফা বাই আই, প্রবাহ সেখানে আই হয়েছিল, এটা আমরা বের করছি বিভব, তাহলে আলফা বাই আই এর জায়গায় কী হবে আলফা বাই ভি বের করবো আমরা, এটা কোনাকুনি গুণ করছি আমরা, ঠিক আছে। তাহলে সি আলফা আর, উপরে সি আলফা আর আছে সমান ভি ইন্টু বি এন এ আছে, তো এরকম এই জায়গার থেকে আমরা চাইছি ভি বাই আলফা বের করতে, ভি বাই আলফা, ভি বাই, এটা আলফা আর এটা হচ্ছে ভি, এটা আলফা, ভি বাই আলফা বের করতে গেছি। তাহলে এই দিকে সি আর আরটা রাখলাম, আলফাটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে, আলফাটা এখানে আছে, আলফাটা ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, ভি তো আগের থেকে ছিলই, ঠিক আছে, আর আলফাটা ওই দিকে যাচ্ছে, মানে আলফাটা নিচে হয়ে যাবে, বলা হবে কিনা, আর ভিটা তো আগের থেকে ছিলই, যে ভিটা আগের থেকে আছেই, আর আলফাটা যদি ওই দিকে যায় তাহলে ভি বাই আলফা হয়ে গেল, সি আর এদিকে ছিলই, বি এন এটা এদিকে চলে এলো, এখান থেকে কত হবে বল, ভি বাই আলফা সমান সি আর বাই বি এন এ, এটা হলে বিভব সুবিদিতা। যখন বলবে প্রবাহ সুবিদিতা তখন আলফা বাই আই, আর যখন বলবে বিভব সুবিদিতা ভুলে গেল, তো আলফা বাই ভি বের করতে হবে, আলফা বাই ভি বের করতে হবে, এটা ভুল হয়ে গেছে, আলফাটা এখানে থাকলো, ভিটা এদিকে আসবে, আলফা বাই ভি, আলফাটা এখানে আছে, ভিটা এদিকে এলো, আর এদিকে কি ছিল বি এন এ, আর এদিকে সি আর ছিল, এদিকে সি আরটা ওইদিকে যদি যায় তাহলে সি আর, তাহলে আলফা বাই ভি সমান হচ্ছে বি এন এ বাই সি আর, দেখ এটা বুঝতে পারছিস কিনা, আলফা বাই ভি করতে হবে, বিভব সুবেদিতা বলেছি, তাহলে আলফা বাই ভি, কারেন্ট সুবেদিতা বললে আলফা বাই আই, এটা আলফা বাই ভি বি এন এ বাই সি আর। তো এখানে সংজ্ঞা কী হবে, বিভব সুবেদিতার সংজ্ঞা কোনটাকে আমরা এক ধরব, বিভব সুবেদিতা বের করার জন্যে ভিটাকে এক ধরব, তাহলে লিখব একক বিভব পার্থক্যে যে বিক্ষেপণ ঘটে, একক বিভব, এইটাকে তো বিভব সুবেদিতা বলা হয়, এইটাকেই তো বলা হয় বিভব সুবেদিতা, তাহলে ভিটা আমরা কত ধরেছি একক, এক, তাহলে একক বিভব পার্থক্যে এইটাকে এক ধরেছি, এক দিয়ে আলফাকে ভাগ করলে কি হয়
আলফা। তাহলে একক বিভব বার থেকে যে বিক্ষেপণ ঘটে এটার একক কি হবে? আগেরটা ছিল আলফা, আলফা বাই ভি। আলফা মানে কোণ, যে কোণে বিক্ষিপ্ত হচ্ছে, আলফাটা তো কোণ, কোণের একক হচ্ছে রেডিয়ান। আর নিচে আছে ভি মানে ভোল্টেজ, ভি বলতে ভোল্ট। দেখ এটা বিভব সুবেদিতা, সেই জন্য হলো রেডিয়ান পার ভোল্ট। আর যেটা ছিল প্রবাহ সুবেদিতা, প্রবাহ সুবেদিতা, সেইখানে ছিল রেডিয়ান পার অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে বিভব, সেই জন্য এখানে ভোল্ট হইলেও, আগেরটাই ছিল প্রবাহ, সেই জন্য এখানে হয়েছিল অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই দুটোর একক হলো, এইটাও লিখে রাখি। আলফা বাই ভি সমান কত? আলফা বাই ভি সমান হচ্ছে বি এন এ বাই সি আর। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। বিভব সুবিধা আর এর সাথে সমানুপাতি না ব্যস্তানুপাতি? বিভব রোধের সাথে ব্যস্তানুপাতিক লয়। আলফা বাই ভিটাকে কি বলা হয়? আলফা বাই ভিটাকে কি বলা হয়? বিভব সুবেদিতে। আটটা কোথায় আছে এখানে? আটটা কোথায় আছে? এখানে আলফা বাই ভি লিখলাম। আলফা বাই ভি এটাকে তো বিভব সুবেদিতা বলা হয়। এটা আর এর সাথে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এই আলফা বাই ভিটাকে বলা হয় বিভব সুবেদিতা, বিভব সুবেদিতা। আমরা এটাকে যদি আমরা লিখি বিভব আলফা বাই ভিটা একটা কোয়ান্টিটি বটে। বিভব সুবেদিতা, বিভব তাহলে ভি দিয়ে লিখলাম, সেন্সিটিভিটি তাহলে ভি এস দিয়ে লিখলাম। তাহলে বিভব সুবেদিতার সাথে আর এর কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে এবারে আমরা ওই যে ওইখানে লিখেছি নি, আমরা একটা নোট আকারে লিখবি উপরটাতে। এইখানে এবারে পয়েন্ট দিবি নোট। দেখো এদিকে থাকা, প্রবাহ সুবেদিতা সমান কত বল? প্রবাহ সুবেদিতা, প্রবাহ সুবেদিতা, প্রবাহ সুবেদিতা, এটা কী দ্বারা লেখা হয়? আলফা বাই আই সমান কত হয়েছে? বি এন এ বাই সি। আর একটা আছে বিভব সুবেদিতা, বিভব সুবেদিতা, বিভব সুবেদিতা কী দ্বারা লেখা হয়েছে? আলফা বাই ভি সমান কত আছে? বি এন এ বাই সি আর। ঠিক আছে, এইবারে কোনো কোনো বইয়ে বিভব সুবেদিতা, বিভব সুবেদিতা, বিভব বলতে ভি আর সুবেদিতার ইংরেজি হচ্ছে সেন্সিটিভিটি, তাহলে এটাকে ভিএস দিয়ে লেখে। আর এটা হচ্ছে প্রবাহ সুবেদিতা, প্রবাহকে কী দ্বারা লেখা হয়? আই দ্বারা। সুবেদিতার ইংরেজি হচ্ছে সেন্সিটিভিটি, তাহলে এটাকে আইএস দ্বারা লেখা হয়। এটাকে আইএস আর এটাকে ভিএস দ্বারা লেখা হয়। ঠিক আছে, বই যদি অন্য লাগে। এইবারে ব্যাপার হচ্ছে প্রবাহ সুবেদিতা আর বিভব সুবেদিতার সম্পর্ক কী? তাহলে না আমরা প্রবাহ সুবেদিতাটাকে আইএস দ্বারা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রবাহ সুবেদিতা, প্রবাহ বলতে আই আর সুবেদিতা বলতে এস। বিভব সুবেদিতা, বিভব সুবেদিতা, বিভব সুবেদিতাকে আমরা কী দ্বারা লিখব? ভি আর সুবেদিতা বলতে এস। তাহলে আমরা এইগুলো পাল্টাই পরে আমরা এটা দিয়ে লিখছি বোঝার সুবিধার্থে। ভি এস দ্বারা লিখলাম। এই আলফা বাই আই মানে প্রবাহ সুবেদিতাকে কী দ্বারা লেখা? আইএস দ্বারা, তাহলে আমরা আইএস দ্বারা লিখছি। লিখলাম। আমরা চাইছি এই দুজনের মধ্যে সম্পর্ক কী। ঠিক আছে, মানে সম্পর্ক এখানে পয়েন্ট দিবি একটা, ওদের মধ্যে সম্পর্ক আইএস বাই ভিএস, যে কোনো একটা বাই একটা করে দিলাম। ঠিক আছে, তাহলে আইএস এর মান কত? বি এন এ বাই সি, এটা হচ্ছে আইএস এর মান।
আর ভিএস এর মান কত, বি এন এ বাই সি আর। এটাকে যদি আমরা উল্টে যাই, বি এন এ বাই সি ইন্টু এইটাকে যদি উল্টাই দিই তাহলে সি আর বাই বি এন এ কাটা গেল, সি সি কাটা গেল, তাহলে আই এস বাই ভিএস, আই এস আর ভিএস সমান কত হয়েছে, এখানে সি সি কাটা গেছে, এইটাতে কাটা গেছে, কত পড়ে আছে শুধু আর। তাহলে যদি এখানে প্রশ্ন দেই আই এস মানে কি, প্রবাহ সুবেদিতা, আই এস মানে প্রবাহ সুবেদিতা, ভিএস মানে বিভব সুবেদিতা। যদি প্রশ্ন পড়ে যে প্রবাহ সুবেদিতা আর বিভব সুবেদিতার মধ্যে অনুপাত কত, প্রবাহ সুবেদিতা আর বিভব সুবেদিতার অনুপাত কত আর। কিন্তু সাবধানে, এখানে কোনটা উপরে আছে দেখ, প্রবাহ সুবেদিতা আর বিভব সুবেদিতার অনুপাত আর। কিন্তু যদি এটা ঘুরাই দেয় প্রশ্নটা যে বিভব সুবেদিতা ও প্রবাহ সুবেদিতার মধ্যে সম্পর্ক কি, তখন হতে হবে 1/r। আরেকটা প্রশ্ন এখান থেকে আমরা বলতে পারি, এটা মুছছি, ঠিক আছে, এইখান থেকে যদি আমরা বলি যে আমরা বিএনএ বাই সি বাড়াবো, মানে আইএস বাড়াবো, আমরা চাইছি আইএস বাড়াতে, আইএস বাড়ালে মানে কি, আইএস মানে কি বটে, প্রবাহ সুবেদিতা, লিখেই দিই, প্রবাহ সুবেদিতা মানে আইএস বাড়ালে বিভব সুবেদিতা কি হবে, কি মনে হচ্ছে যে যদি আমরা বাড়াই তাহলে কি বিভব সুবেদিতা বাড়বে না কমবে না একই থাকবে, নাও বাড়তে পারে। কেন, কি বলা আছে এখানে, প্রবাহ সুবেদিতা বাড়ালে, প্রবাহ সুবেদিতা মানে কি, মানে আমরা কত বাড়াবো, প্রবাহ সুবেদিতা মানে কত বাড়াবো, কোনটাকে বাড়াবো, প্রবাহ সুবেদিতা মানে হচ্ছে বিএনএ বাই সি। এবারে আমরা বিএনএ বাই সি বাড়াচ্ছি, বিএনএ বাড়াচ্ছি, কিন্তু তার সাথে সাথে আরও তো বাড়তে পারে। ভালো করে ভাব, আমরা প্রবাহ সুবেদিতা বাড়াচ্ছি মানে বিএনএ বাই সি বাড়াচ্ছি, প্রবাহ সুবেদিতাকে বাড়াচ্ছি মানে বিএনএ বাই সিকে বাড়াচ্ছি। যদি এইটাকে বাড়াই, কিন্তু এটা বিভব সুবেদিতা বাড়তিও, কিন্তু কার উপর নির্ভর করে, আর এর উপর, রোধের উপর নির্ভর করে। তাহলে আমরা বিএনএ বাই সিকে তো বাড়াচ্ছি, কিন্তু রোধটাও তার সাথে সাথে বাড়ছে, আর রোধটা আছে কোথায়, ভগ্নাংশের নিচে ভগ্নাংশের নিচে, এই যে ভগ্নাংশটার নিচে, তাহলে নিচেরটা বাড়লে সে তো কমবে। তার মানে এমন কোনো গ্যারেন্টি নেই যে প্রবাহ সুবেদিতা বাড়ালে বিভব সুবিধা বৃদ্ধি নাও হতে পারে। এমন কোনো ব্যাপার নাই যে প্রবাহ সুবেদিতা বাড়ালে বিভব সুবেদিতা বাড়বে কি, এরকম কোনো ফিক্স নাই। দেখিলে আমরা এখানে থেকে প্রমাণ পাচ্ছি, প্রবাহ সুবেদিতা বাড়াতে চাইছি, প্রবাহ সুবেদিতা বাড়াবো মানে বিএনএ বাই সি বাড়াবো, বিএনএ বাই সি বাড়াই যাচ্ছি, বিএনএ বাই সি বাড়ছে, তাহলে ভোল্টেজ আমরা ভাবছিলাম বাড়বে, কিন্তু বিএনএ বাই সি তো বাড়ছে, তার সাথে সাথে রোধও তো বাড়বে, আর রোধ বাড়ছে মানে ভগ্নাংশের কোনটা বাড়ছে, নিচেরটা বাড়ছে, ভগ্নাংশের নিচেরটা যদি বাড়ে তাহলে পুরাটাকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, যতদূর পরীক্ষাতে পড়ে তার মধ্যে আমাদের সব করানো হয়ে গেছে, এমনকি এক্সট্রা পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, তো বইয়ে তো এটাতে দেখছি আইএস দিয়ে লেখা আছে, এই যে যেমন প্রবাহ সুবেদিতাকে আইএস দ্বারা লিখেছে, এটাকে ভিএস দ্বারা লিখেছে, তো এরকমভাবেই লিখবি তোরা প্রথম থেকে, প্রবাহ সুবেদিতাকে আইএস দ্বারা। ঠিক আছে, এরকমভাবেই লিখবি, এটাই ভালো হবে, আইএস দ্বারা লিখলে বুঝতেও সুবিধা। আর যদি কারো মনে হচ্ছে আলফাটাকে পাল্টাবো, তো আলফাটাকে বই মনে হয় দেখলাম দিয়া কোনো বই লিখেছে আলফাটাকে ফাই দ্বারা লিখেছে। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আলফা আছে সব জায়গাতে ফাই করতে হবে কিন্তু। ঠিক আছে, দেখ এতদূর পর্যন্ত আশা করছি কোনো অসুবিধা নাই। আর এতদূর পর্যন্ত আমাদের গ্যালভানোমিটার সম্বন্ধে পুরোপুরি ডিটেলস পড়ানো হয়ে গেছে, আর আরেকটা বাকি আছে। ঠিক আছে, তো ওটা যদি পারি আমরা পরে একটা এক্সট্রা ক্লাস করে দিয়ে দেবো।